সুধী দর্শক মন্ডলী, নিউ ভিউয়ে আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমাদের সাথে উপস্থিত আছে ডেইলি স্টারের সিনিয়র ইকোনমিক রিপোর্ট রাফায়াতুল্লাহ মৃধা, এবং উনি আহ, গতবারের ইকোনমিক রিপোর্টার ফোরামের প্রেসিডেন্ট ছিলেন। তো উনি অনেক বছর ধরেই ইকোনমিক রিপোর্ট করছেন, ডেইলি স্টারেই আছেন। এবং আজকে আমরা কথা বলবো জাপানের সাথে বাংলাদেশের যেই ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা হলো, যেটা আমরা শুনছিলাম লুৎফর সিদ্দিকী অ্যাডভাইজার, উনি যেভাবে বলছিলেন যে ফ্রি ট্রেডই একমাত্র আমাদের কি বলে লক্ষ্য বা আমাদের গোল হওয়া উচিত। বিকজ অফ হোয়াট সেটা আমরা জানবো মৃধার কাছ থেকে। এবং এছাড়াও জাপান ট্রেড নিয়ে বাংলাদেশের এটা একটা G7 কান্ট্রির ভিতরে একটা প্রথম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট প্রবাবলি হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি মৃধা তুমি আমাকে ঠিক করে দিও। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট এই ব্যাপারে পুরো একটা ব্যাপার নিয়ে আমাদের, আপনারা জানেন যে আমাদের প্রোগ্রাম খুব অ্যানালাইসিস ভিত্তিক হয় এবং ডেপথ প্রোগ্রাম হয়। তো আপনারা আমাদের সাথে থাকবেন, বাংলাদেশের অর্থনৈতিক সুবিধা অসুবিধা নিয়ে আমরা কথা বলবো। তো মৃধা, তোমাকে স্বাগত নিউ ভিউ দর্শকদের জন্য। তুমি সময় দিয়েছো, এজন্য আমরা খুবই কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। ডেইলি স্টারের পক্ষ থেকে, আমিও যেহেতু ডেইলি স্টারে ছিলাম, তোমাকে স্বাগত জানাই পক্ষ থেকে, মানে কি ডেইলি স্টারের কারণেও। তো এখন ব্যাপার হচ্ছে যে ইকোনমিক যে সিচুয়েশন বাংলাদেশে ঘটেছিল, মানে শেখ হাসিনা যাওয়ার আগ পর্যন্ত বা শেখ হাসিনা যাওয়ার পরে যে পরিস্থিতিতে এই গভর্নমেন্ট পড়েছিল বা এই নতুন গভর্নমেন্ট এসে হাতে পেল, এবং তারপরে কি অবস্থা হলো, এটা যদি ছোট করে তুমি একটু বলো আমাদেরকে। এবং এই এট দ্য সেম টাইম যে এই যে ট্রেড এগ্রিমেন্ট গুলো হচ্ছে, এই গভর্নমেন্ট চলে যাওয়ার আগে আগে হচ্ছে, অথচ আমরা একটা জায়গায়, আমরা একটা শোতে শুনেছিলাম চাইনিজ চেম্বার অফ কমার্সের একজন প্রতিনিধি এসেছিলেন, তিনি বলছিলেন যে চায়না নাকি সমস্ত কিছুই করবে কিন্তু ইলেকশনের পরে, নট বিফোর দ্য ইলেকশন, সামথিং লাইক দিস। তো এই ওভারঅল সিচুয়েশনে বাংলাদেশের ট্রেড নিয়ে তুমি যদি একটু আমাদেরকে, আমাদের দর্শকদেরকে কিছু আলোকপাত করতে পারো। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে। সেটা হচ্ছে যে আপনি প্রথমে যে প্রশ্নটা করলেন যে যেই প্রেক্ষাপটে ইউনূস সরকার এখন এই অবস্থা আছে, সেটা আসলে আমরা সবাই জানি যে এটা কোটা নিয়ে, সরকারি চাকরিতে কোটা সিস্টেম নিয়ে একটা আন্দোলনের ফলে একটা পর্যায়ে সরকারের পতন হয় 2024 সনের আগস্টের 5 তারিখ। এই কথাটা বললাম এই কারণে যে আপনার পুরা বিষয়টা কিন্তু শুরু হলো অর্থনৈতিক বিষয় চিন্তা ভাবনা থেকেই। যদিও বিষয়টা শুরু হয়েছিল কোটা সংস্কার নিয়ে, কিন্তু পরবর্তীতে আর কোটার মধ্যে থাকেনি। আহ, সেটা বোঝাই যায় যে অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার ফলে মানুষের চাকরির বাজার সংকুচিত হয়ে যায় এবং ইনভেস্টমেন্ট কম হয়, মানি ফ্লো কম ছিল, রেমিটেন্স কমতে ছিল, তারপরে হলো ইনফ্লেশন বাড়তেছিল, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছিল। তো এই যে একটা অবস্থা, সে অবস্থা থেকে উত্তরণের আসলে আহ, তখন আর সরকারিভাবে কোনো ব্যাংক ইন্টারেস্ট রেট অনেক বেড়ে যাচ্ছিল, ব্যাংকিং সিস্টেমে গুড গভর্নেন্সের অবস্থা খারাপ ছিল। তো এইসব কারণে যখন পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়, তখন আর সরকারের ওই মুহূর্তে যত বড় ধরনের পদক্ষেপই নেওয়া হোক, কিন্তু ওইটা তখন আর কাজ করে নাই। যার ফলে সরকারকে বাধ্য হয়ে পদত্যাগ করতে হয় এবং স্টেপ ডাউন, যেটা আপনি জানেন এর পরবর্তীতে কি হলো। এটা গেল আমার খুব সংক্ষেপে একটা যেহেতু না আপনি তোমার, না, থ্যাংক ইউ থ্যাংক ইউ, কারণ এই ব্যাপারগুলো আমরা আসলে ওইভাবে ভাবি না। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, আমি তো আমার কাছে একটা নতুন চিন্তা শক্তি তুমি দিলে। হ্যাঁ, অবশ্যই আমরা দেখেছি বৈষম্য বিরোধীতে চলে গেল, বৈষম্য বিরোধী মানে বৈষম্য হচ্ছে, কোটাও বৈষম্য হচ্ছে, এবং পরবর্তীতে পুরো ব্যাপারটাই বৈষম্য বৈষম্য। একটা জায়গায় চলে গেল, যে এই যে দরিদ্র বা রুলিং ক্লাস এন্ড নন রুলিং ক্লাসের এই বিরাট পার্থক্য, বৈষম্য, এটা নিয়ে চলছে। তো তোমার এই ইনসাইটটা খুব কাজে দিল, বিশেষ করে আমি মনে হয় যে নিউ দর্শক এবং সবাই বুঝতে পারবে যে
আসল প্রেক্ষাপটটা কি? রাইট, যে কোনো দেশের, যে কোনো জাতির, যে কোনো রাইট, স্থিতিশীলতার জন্য অর্থনীতি একটা বিরাট বিরাট। মূল্য রাখে, হ্যাঁ, এইটাই অবদান রাখে। ইনফ্যাক্ট অর্থনৈতিক অবস্থাটাই কিন্তু মানুষকে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে তাড়িত করে, যেটা আমরা বলি আর কি। এবং এটা তো মানে মানতেই হবে, কারণ আমরা তো ওই পরিস্থিতি দিয়ে এসেছি। প্রত্যেকটা মানুষ ফেস করেছে যে রাইট। ইকোনমিক মডেলটা, হ্যাঁ, মানে মানুষের কি একটা অবস্থা ছিল, মানুষ কি হ্যাঁ, খেত, মানে কি যে একটা সিচুয়েশন, না কাটা পর্যন্ত খেত, রাইট, বা রাইট, হাড্ডি, মানে রাইট। লাইক হ্যাঁ, মানে অ্যানিমাল টাইপের হয়ে যাচ্ছিল। হ্যাঁ। তো ওইটা যারা ভুলে গেছে বা ওইটা যারা বিবেচনায় নিবে না, আমার কাছে হুম, মনে হয় যে সেটা দুঃখজনক হবে। রাইট, আর রাইট। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই এখনকার কেয়ারটেকার, সরি, ইন্টারিম গভর্নমেন্ট, তারা এসেই বলেছে যে এটা একটা যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি আমরা পড়েছি। মানে কি একটা সিচুয়েশন! এবং তারপরে আমরা শ্বেতপত্র দেখলাম, ওই যে দেবপ্রিয় সাহেবের তত্ত্বাবধানে, যে কত হাজার কোটি টাকা পাচার করে ফেলেছে, এবং রাইট। দেশ আজকে মানে একটা বিরাট সংকটের সম্মুখীন। তারপরেও রাইট, এখান থেকে ঘুরে দাঁড়ালো। এবার এই ঘুরে দাঁড়ানোর গল্পটা তুমি যদি একটু বলো, ট্রেড এন্ড কমার্সে, রাইট। যেটা আমরা হুম, পরবর্তীতে জাপানে যাব, হুম, হুম, তুমি যদি হুম। একটু বলো যে আমি হাউ দে হ্যাভ ডান ইট, যে আমি লুৎফর এখন সিন্ডিকেটের দিকে যারা ট্রেড নিয়ে কাজ করছে। ইয়াস। এখন এখন আসতেছি যে এখনকার পরিবেশ পরিস্থিতি, আহ, যেহেতু এটা একটা ম্যাস আপরাইজিং ছিল, গণ অভ্যুত্থান ছিল, গণ অভ্যুত্থানের পরে সাধারণত একটু ভোলাটাইল অবস্থা কন্টিনিউ করে বেশ কয়েক বছর। তো আমি দেখলাম যে হ্যাঁ, এই অর্থনৈতিক অবস্থা খুব যে একটা উন্নত হয়েছে তা কিন্তু না। আবার একেবারে যে, মানে যেটা হওয়ার কথা ছিল সেটাও হয় নাই। আছে, মাঝামাঝি আছে। খুব উন্নতিও হয় নাই, আবার খুব অবনতি, যেটা সাধারণত রেভলিউশনের পরে যেটা হয় সেটা তো আর হয় নাই। একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে বিভিন্ন সেক্টরে। তো এখন আমাদের যেটা কিছু কিছু সেক্টর এক্সপোর্ট মোটামুটি, এক্সপোর্ট ফল করতেছে, বাট ওইটা এত বেশি লেভেলে ফল করে নাই। রেমিটেন্স তো আসছে, তারপরে হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ একটু বাড়তেছে। ইকোনমি হচ্ছে দেখেন যে ইকোনমি যেটা সাধারণত আমরা যা দেখি যে রেভলিউশনের পরে খুব বড় 5-6 বছর লাগে একটা ঘুরে দাঁড়াইতে, কিন্তু তারা তো দেখলাম যে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসছে। যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কমে গেছে, লোকাল ইনভেস্টমেন্ট কমে গেছে। এটার অন্যতম কারণ হচ্ছে যে যেহেতু দেশে একটা আহ, নির্বাচন সিস্টেম আছে, নির্বাচন আছে, এই কারণে হয়তো ওয়েট এন্ড সি যেটা ফলো করে সেইটা পলিসি ফলো করতেছে। আশা করা যায় যে নির্বাচনের পরে হয়তো এই অবস্থারও উন্নতি হবে, আমার যেটা মনে হচ্ছে। এবার আসি তাহলে, আমি এগুলি খুব সংক্ষেপে বলছি, এগুলি বিস্তারিত হ্যাঁ, হ্যাঁ, অফকোর্স। পেলে হয়তো কোনোদিন বলার সুযোগ হবে। হুম, আহ, হুম। এখন এবার আসি যে তাহলে আমি কেন বা কিভাবে জাপানের সাথে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, যেটা ফ্রি ট্রেড, ব্রডার সেন্সে ব্রডার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বলে আমরা এটাকে। আহ, আহ, কারণ ফ্রি ট্রেড এগ্রিমেন্টে সাধারণত টেরিফকেই কাভার করে, টেরিফ কমানো বাড়ানো, বা টেরিফ মওকুফ করা, বা টেরিফ এলিমিনেট না, করা, এই। অ্যাকচুয়ালি এটা তো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বলছে না, এখানে কিছু ফ্রি হ্যাঁ, ট্রেডের ব্যবস্থা আছে, কিন্তু এটাকে তো বলছে হ্যাঁ। হচ্ছে আহ, আহ, কি এগ্রিমেন্ট, জাপান পার্টনারশিপ এগ্রিমেন্ট, ইকোনমিক ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, রাইট? ইকোনমিক রাইট। পার্টনারশিপ এগ্রিমেন্ট এই কারণে যে ধরেন যে এটা পার্টনারশিপ, জাপানের সাথে বাংলাদেশের পার্টনারশিপ। কোন ধরনের পার্টনারশিপ? এখানে টেরিফ থাকবে, সার্ভিস থাকবে, ইনভেস্টমেন্ট থাকবে, লেবার থাকবে, তারপরে হলো এই মেজর আইপিআর থাকবে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, তারপর হুম, হুম, রুলস অফ অরিজিন, এই হুম, হুম, সবগুলো এখানে থাকবে। এখন হুম। আপনার আহ, এই যে ইপিএ যেটা জাপানের সাথে আমরা চুক্তি সই করলাম, এই এই প্রেক্ষিতটা কেন তৈরি হলো, বা আমাদের এই মুহূর্তে কেন জাপানের সাথে ইপিএ করতে হলো বা করেছি, এইটা একটু বলা দরকার। আহ, আপনার যেহেতু বাংলাদেশ হলো
আপনার যে এলডিসি গ্রাজুয়েশন যেটাকে বলা লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে বাংলাদেশ এই এই বের হয়ে যাবে এই বছরের নভেম্বরের 24 তারিখে। তখন এখানে বাংলাদেশের যে গ্রাজুয়েশন, এই গ্রাজুয়েশনের ফলে বাংলাদেশের এখনকার যে ট্রেডিং সিস্টেম, ইন্টারন্যাশনাল ট্রেড, সেই সিস্টেমটা আর থাকবে না। এখন ডাব্লিউটিও রুলস অনুযায়ী বাংলাদেশ সহ যেসব এলডিসি কান্ট্রি আছে সেই সব এলডিসি কান্ট্রিগুলোকে ডিউটি ফ্রি ফেসিলিটি দেওয়া হয়। এটা হংকং মিনিস্ট্রিয়াল কনফারেন্সে একটা সিদ্ধান্ত অনুযায়ী এটা দেওয়া হচ্ছিল। তো এখন আপনার এলডিসি দেরকে যে ডিউটি ফ্রি ডেভেলপিং এবং ডেভেলপড কান্ট্রিগুলো, এইখানে আবার বাংলাদেশ যেহেতু ইয়ে আপনার বাংলাদেশের যে যে গ্রাজুয়েশন সেটা 3টা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে যে ইকোনমিক ভালনারেবিলিটি, আর একটা হচ্ছে হিউম্যান ইন্ডেক্স, আর একটা হচ্ছে আরেকটা এই মুহূর্তে পার ক্যাপিটা ইনকাম। তো এই 3টা ক্রাইটেরিয়াতেই বাংলাদেশ পরপর 3বার তার যে ইউএন বডি যেটা সেই যারা এগুলি অ্যাসেস করে সেই অ্যাসেসমেন্টে বাংলাদেশ তিনবারই অ্যাসেসমেন্টে পাশ করেছে। 3টা ক্যাটাগরিতেই পাশ করে ফেলছে। সাধারণত কোন যেসব দেশ গ্রাজুয়েট হয় এই একটাতে 2টাতে পাশ করে একটাতে ফেল করে। বাংলাদেশে একমাত্র দেশ যেখানে আপনার 3টা ক্যাটাগরিতেই এবং 3বার অ্যাসেসমেন্টে 3বারই পাশ করছে এবং আচ্ছা, ভালোভাবে। আমি আর আমার 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 দর্শকদের জন্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে পার ক্যাপিটা, হিউম্যান ইন্ডেক্স, আর একটা কি জানি বললে ইকোনমিক প্রথমটা? ভালনারেবিলিটি, ভালনারেবিলিটি। অর্থনৈতিক ভঙ্গুরতা। আচ্ছা তো, আচ্ছা তো এই এই যে ভঙ্গুরতা, এবং ভঙ্গুরতা বাদ দিলাম, এই যে হিউম্যান ইন্ডেক্স যেটা, এটা কি একটু যদি ব্যাখ্যা করো যে এটা ব্যাপারটা কি? হিউম্যান তো আমরা আমরা আমাদেরকে নিয়ে জড়িত। এটা ইনফ্যাক্ট আসলে হিউম্যান রিসোর্স ইন্ডেক্স আর কি, যেটা হ্যাঁ এটা আচ্ছা, বাংলাদেশের যে এইটা নট নেসেসারি হিউম্যান রাইটস, হ্যাঁ সেটা ভিন্ন আচ্ছা, জিনিস। ওকে। তো হিউম্যান রিসোর্স না ইন্ডেক্স না, এটা তাহলে তাহলে এবার তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে হ্যাঁ, ক্যাটাগরিতে পাস করলো, জি এটা কোন বেসিসে করলো? মানে বাংলাদেশের কি এই জিনিসগুলো খুব ভালো আছে, যেমন হিউম্যান রিসোর্স কি খুব হ্যাঁ ভালো হ্যাঁ। আছে? এখন তাদের যে আপনার ক্রাইটেরিয়া গুলো এটা তো সেট করে হলো ইউএন বডি থেকে, হ্যাঁ ওদের একটা বডি আছে ইউএনএইচ, পুরা নামটা এই মুহূর্তে আমার মনে আচ্ছা, আসতেছে না, বাট তারা অ্যাসেস করে। তো এইখানে নাকি আপনার আংটাড, আংটাডের না কথা না বলছো? এটাকে পরে হলো ইউনাইটেড নেশনস লিস্ট অ্যান্ড মানে এইরকম আচ্ছা, দিস ইজ এ ইউএনএইচআরএল ডিফারেন্ট বডি, হ্যাঁ বুঝতে পেরেছি, ওকে। হ্যাঁ। তো ওই অনুযায়ী বা তারা যে ক্রাইটেরিয়া সেট করে সেই সেট সেই ক্রাইটেরিয়াতে বাংলাদেশ তিনবারই পাশ করছে এবং খুব ভালোভাবে পাশ করছে তাদের বেঞ্চমার্ক অনুযায়ী। তো ফর এক্সাম্পল ওইখানে পার ক্যাপিটা ইনকাম $1300 মতো লাগে। তো আমাদের তো ধরেন যে এখন $2800 উপরে মনে হয় এখন আমাদের ইয়ে রাইট, আছে রাইট। পার ক্যাপিটা ইনকাম। তো এগুলিতে খুব ভালো করার ফলে বাংলাদেশকে এখন এই যে আমাদের দেশে যে ট্রেড 1975 সনে বাংলাদেশকে লিস্ট ডেভেলপ কান্ট্রির অন্তর্ভুক্ত করা হয় এবং লিস্ট ডেভেলপ কান্ট্রির অন্তর্ভুক্ত করার ফলে বাংলাদেশ হলো অন্যান্য এলডিসিদের সাথে যে সুযোগ সুবিধা দেওয়া হয় সেই সুযোগ সুবিধাটা বাংলাদেশ ভোগ করে যাচ্ছে। ফর এক্সাম্পল আমার এক্সপোর্ট অনেকটাই ডিউটি ফ্রি পাচ্ছি, যার ফলে দেখবেন যে বাংলাদেশের যে গার্মেন্ট সেক্টর সেই গার্মেন্ট সেক্টর কিন্তু ওয়ার্ল্ডের দ্বিতীয় বৃহত্তম এক্সপোর্ট কান্ট্রি বাংলাদেশ হচ্ছে, এবং 7%-এর উপরে এখন আমাদের গ্লোবাল মার্কেট শেয়ার। চায়নার পরে আমাদের অবস্থান, চায়নার 31% মার্কেট শেয়ার গার্মেন্টে, আর বাংলাদেশ হচ্ছে 7%-এর মতো। আচ্ছা এইটা গেল। এখন যখনই আমি এলডিসি থেকে গ্রাজুয়েশন হয়ে ডেভেলপিং কান্ট্রিতে যাব তখন কিন্তু আমার এই সুবিধাটা থাকছে না। অর্থাৎ আমি এলডিসির ক্যাটাগরি
আন্ডারে, আর আমি এক্সপোর্ট করতে পারবো না, জিরো ডিউটি পাবো না। তাহলে আমাকে এখানে একটা কথা বলে নেওয়া ভালো, যে কিছু কিছু দেশ, ফর এক্সাম্পল ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, তারপরে হচ্ছে আরো কয়েকটা দেশ সম্মত হয়েছে যে 3 বছরের গ্রেস পিরিয়ড দিবে, অর্থাৎ প্রিপারেশনের জন্য। অর্থাৎ হুম, 2026-এ নভেম্বরের 24 তারিখে গ্রাজুয়েট হলেও তারা বাংলাদেশকে এলডিসি হিসেবে কাউন্ট করবে 2029 সন পর্যন্ত। এটা হলো তাদের নিয়ম। তারা ওই গ্রাজুয়েটিং এলডিসি দেরকে 3 বছরের একটা প্রিপারেটরি পিরিয়ড দেয়। সো এই অনুযায়ী বাংলাদেশ 2029 সাল পর্যন্ত একটা সুবিধা পাবে। তাহলে ধরে নিলাম কথার কথা যে আমার মেজর এক্সপোর্ট ডেস্টিনেশনে 2029 সে আমি এটা কোনো ডিউটি ফেসিলিটি পাবো না। তখন তখন আমাকে কি করতে হবে? কারণ আমার তো, আমি যা এক্সপোর্ট করি এখন এই মুহূর্তে, আহ, এর 73% হচ্ছে এলডিসি হিসেবে আমি এক্সপোর্ট করি। যেমন আমি যদি 100 টাকা এক্সপোর্ট করি, তো এখন 73 টাকাই হলো আসে আমার এলডিসি হিসেবে। তাহলে আমি যখন এলডিসি থাকবো না, তখন তো আমাকে ওই কম্পিটিশনের মধ্যে পড়তে হবে, কারণ আমি তো ওই প্রিভিলেজ মার্কেট আর পাবো না, প্রিফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস পাবো না। যেমন ধরেন, যখন আমার যখন আমার আম, এই এলডিসি থেকে উত্তরণ ঘটবে, তখন জাপানের মার্কেটে আমার 12%, 15%-এর মতো ডিউটি ফেস করতে হবে। তো এখন আমি যাচ্ছি হলো জিরোতে, তখন আমার 15 থেকে 18%-এর মতো ডিউটি আমাকে জাপানিজ মার্কেটে ফেস করতে হবে। তো আমার প্রোডাক্ট তো এখানে খুব এক্সপেন্সিভ হয়ে যাবে, আমি তো আর ওইখানে কম্পিটিটিভ থাকবো না। আচ্ছা, আবার এই মুহূর্তে এই এই ইয়েতে একটু ইয়ে করি, একটু জাস্ট অ্যাড করি, তুমি জি, তারপরে তোমারটা বলে তারপরে এটা ইয়ে করো। যে ব্যাপার হচ্ছে যে জাপান তো অলরেডি 0% করেছে গার্মেন্টসেও, এবং এট দ্য সেম টাইম বলেছে যে অরিজিন অফ সোর্সে এটা শিথিল করবে। তো জি, এটা তুমি এটা বলে তারপরে এটা একটু টাচ করো। হ্যাঁ, আমি এখানে আসতেছি। তো হুম। এখন তাহলে বাংলাদেশের যে এই মার্কেট, সেই মার্কেটটা তো ধরে রাখার জন্য আমাকে জিরো ডিউটি অথবা লো ডিউটি ফেসিলিটি ব্যবস্থা করতে হবে। যেই কারণে সরকার এখন বিভিন্ন দেশের সাথে উদ্যোগ নিচ্ছে যে মার্কেটটা ধরে রাখার জন্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অথবা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, সেপা বলে এটাকে, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, ইপিএ বলে, এইসব দেশের সাথে আহ, আস্তে আস্তে এগুলো এগ্রিমেন্ট সাইন করতেছে। এটার অর্থ হচ্ছে যে আমার ওই গ্রাজুয়েশনের পরে যাতে মার্কেটটা ওপেন থাকে, জিরো থাকে। যেমন জাপানের সাথে অলরেডি নেগোসিয়েশন করে এই যে আপনার আম, এইটা সম্ভব করেছে যে জিরো ডিউটির বা এপিএটা সাইন করতে পেরেছে। এইটা বাংলাদেশের জন্য সর্বপ্রথম একটা পূর্ণাঙ্গ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা ইপিএ যেটাকে বলা হয়, ফুল ফ্লেজেড। এই সাধারণত এর আগে বাংলাদেশ এত বড় এগ্রিমেন্ট করে নাই। শুধু এর আগে 2020 সনের ডিসেম্বর মাসের 6 তারিখে ভুটানের সাথে একটা আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করেছিলাম, সেটা পিটিএ বলে। সেই পিটিএ এর আন্ডারে আমাদের মাত্র $22 মিলিয়ন একটা ট্রেড ভুটানের সাথে। তো সেইখানে তো আমাদের মার্কেট তো আর এত বড় না। সো সো এটা হয়তো টেস্ট কেস ছিল একটা, ওইটা করেছে। এখন বাংলাদেশ সরকার আরো কয়েকটা দেশের সাথে এরকম পার্টনারশিপ এগ্রিমেন্ট করতে যাচ্ছে, যেমন সাউথ কোরিয়া, তারপরে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে হচ্ছে ইউএই, তারপরে হচ্ছে ইন্ডিয়া, তারপরে ইন্দোনেশিয়া, আসিয়ান, আরসেপ, তারপরে হচ্ছে আরো কয়েকটা নেপাল, এদের সাথে চেষ্টা করতেছে। হয়তো মালয়েশিয়া আছে এর মধ্যে। কোনোটা হয়তো সফলতা পাইতে পারে, কোনোটা সফলতা নাও পাইতে পারে। বাট ইপিএ এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট একটা লম্বা সময়ের একটা নেগোসিয়েশনের তো ব্যাপার। এইখানে তুমি চায়নার কথা বাদ দিলা, হ্যাঁ, হ্যাঁ, আমেরিকার সরি। কথা বাদ দিলা, হ্যাঁ, বড় বড় তুমি এদের চায়নার, কি অবস্থা? না না, চায়নাও এর মধ্যে আছে। চায়নাটা অলরেডি তারা ফিজিবিলিটি স্টাডি করেছে, চায়না আছে। বাট
আম, এটা হয়তো আমার মনে আসে নাই তখন, বাট চায়নাও আছে না এর না না, মধ্যে। সে ঠিক আছে, আই জাস্ট কোয়েক হ্যাঁ, কিউরিয়াস যে রাইট, থ্যাংক এদের ইউ। অবস্থা, মানে আমেরিকার অবস্থাটা কি তাহলে? হ্যাঁ, থ্যাংক ইউ মনে চায়না, করে দেওয়ার জন্য। হ্যাঁ। আমেরিকার সাথে একবার কথা উঠছিল যে আমেরিকার সাথে কিভাবে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা যায়। বিশেষ করে আপনার ওই যে যখন আমাদের টেরিফ নেগোসিয়েশন হয়েছিল গত বছর, তখন এই কথাটা উঠছিল যে আমরা ইউএস এর সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টই করে ফেলবো। আসলে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা তো বললেই হয় না, এটা দুই হুম। পক্ষকেই এগ্রি করতে হয়, অনেক কনসালটেশনের ব্যাপার আছে। বললেই হয়তো বা ওভারনাইট এটা করা সম্ভব না, বাট আবার এট দ্য সেম টাইম এটা অসম্ভবও না। এটা যদি দুই পক্ষ রাজি থাকে অবশ্যই করা সম্ভব, এটা হইতেই পারে। তাহলে বাট আমেরিকার সাথে এখন যে এই 9 তারিখে যে চুক্তিটা সাইন হবে, সেটা তাহলে যে কি কি এগ্রিমেন্ট? হোয়াট ইজ দিস এইটা এগ্রিমেন্ট? এটা একটা ট্রেড এগ্রিমেন্ট, এটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টও না, এটা ইপিও না, এটা পিটিও না, কিছুই না। এটা আচ্ছা। হচ্ছে যে একটা এগ্রিমেন্ট হচ্ছে যে যেহেতু ইউএস এর সাথে আমাদের একটা বড় ধরনের ট্রেড গ্যাপ আছে, অর্থাৎ আমি বাংলাদেশ থেকে যদি $8 বিলিয়ন এক্সপোর্ট করি ইউএসএ, সেখানে আমার এখানে পাঠালো $2 বিলিয়ন। তো বাংলাদেশের পক্ষে হলো $6 বিলিয়ন ট্রেড সারপ্লাস। তো যেহেতু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মেজর ট্রেডিং পার্টনার গুলোর সাথে এগ্রিমেন্টে গেছে যে তুমি আমার কাছ থেকে এত সুবিধা নিচ্ছ, তুমি আমাকে কোনো বিজনেস দিবা না কেন? তো বিষয়টা তো সেইটাই ছিল। তো এখন রাইট। আহ, দেখা গেছে যে বাংলাদেশ যদি এই এগ্রিমেন্টে সাইন না করে, অর্থাৎ এটা কমিটমেন্ট করা যে ইউএস কে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সোর্সিং কান্ট্রি মনে করি, এবং আমরা কমিট করতেছি যে ইউএস থেকে আমরা অনেক বেশি প্রোডাক্ট ইম্পোর্ট করব। ফর এক্সাম্পল, আপনার ইউএস এর কাছ থেকে অলরেডি আমরা 3.5 মিলিয়ন টন গম ইম্পোর্ট করার একটা এগ্রিমেন্ট সাইন করেছি সরকারিভাবে, যাতে ট্রেড গ্যাপটা কমে। তারপরে ইউএস থেকে এখন আমরা কটন আনছি। কটনের ক্ষেত্রে ইউএস এর যে আমি যদি ইউএস এর কটন ইউজ করে আবার গার্মেন্ট বানাই, সেই গার্মেন্ট যদি আবার ইউএসএ তে পাঠাই, সেখানে আবার ডিউটি ফেসিলিটি আছে আমার এখানে। এই তারপর সয়াবিন প্রোডাক্ট আনতেছি মানে আজকেই এক সেকেন্ড, আমরা তো শুনছিলাম যে এগুলা হয়েছে। তার মানে এই এগ্রিমেন্ট হলে তখন এটা বাস্তবায়ন হবে, ব্যাপারটা কি এরকম? যেমন যে না। কটনের যেগুলো প্রোডাক্ট আমরা কিনবো, কটন যেগুলো কিনবো ওইগুলো দিয়ে যদি আমরা কিছু বানাই, ধরো চাইনিজ হ্যাঁ, গার্মেন্টসই বানালাম, হ্যাঁ, বাট হ্যাঁ, আমেরিকান হ্যাঁ, কটন নিয়ে, তাহলে রাইট। কি সেটা আমেরিকা জিরো টেরিফে নিবে? এটা শুনছিলাম আমরা। তার মানে ওইগুলো এখনো বাস্তবায়িত হবে কি এই চুক্তির মাধ্যমে? এই চুক্তির আওতায় এইগুলি বাস্তবায়ন হবে, এই চুক্তির আচ্ছা আওতায় আচ্ছা। এগুলো বাস্তবায়ন হবে। তখন এটা নেগোসিয়েশন পর্যায়ে ছিল, নেগোসিয়েশন I see. পর্যায়ে ছিল। সিমিলারলি বাংলাদেশও কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা ইউএস কে দিবে। হ্যাঁ, এই চুক্তির আওতায়। আবার এখানে একটা বিষয় আমাকে অবশ্যই একটু ব্যাখ্যা দিতে হবে, যে বাংলাদেশ যদি ইউএস এর কটন ইম্পোর্ট করে এবং সেই কটনটা যদি ইউজ করে গার্মেন্ট বানায় বাংলাদেশে, এবং সেই গার্মেন্টটা যদি আবার ইউএসএ তে এক্সপোর্ট করে, তখন এটি ডিউটি ফ্রি ফেসিলিটি পাওয়া যায় ওই পোর্শনের উপরে। যেমন মনে হুম। করেন যে আমি যদি এক $5 একটা টি শার্ট এক্সপোর্ট করি আমেরিকান কটন ব্যবহার করে, সেইখানে $5 মধ্যে যদি আমি খরচ দেখাইতে পারি যে 70% হচ্ছে আমেরিকান প্রোডাক্ট এখানে ইউজ করা হয়েছে, ওই 70%-এর উপরে ওই যে 20% যে রেসিপ্রোকাল ট্যারিফ আমার উপর ধার্য করা হয়েছে, ওই বিশ হুম। পার্সেন্ট এখানে ধার্য করা হবে না। আবার ওই ইউএস কটন থেকে যদি আমি চায়নাতে এক্সপোর্ট করি, ইউএস কটন গার্মেন্ট তৈরি করে যদি চায়নাতে এক্সপোর্ট করি বা অন্য কোনো দেশে এক্সপোর্ট করি, তাহলে আবার এই সুবিধা পাওয়া যাবে না। না, হ্যাঁ, তা তো বটেই। তো এটা আমাকে ইউএসএ তেই পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। ঠিক আছে। এই এই অবস্থাটায় এবং সাথে সাথে জাপান ট্রেডের যে অরিজিন, যেটা বলছে সোর্স অরিজিন, হ্যাঁ, এটা যদি আমি একটু বলো যে এটাতে হ্যাঁ কিভাবে আমি আমরা এটা লাভবান হতে পারি। হ্যাঁ আমি এখানে আসছি। আপনি জানেন যে এটা শুধু আপনার আহ, এটা শুধু আপনার কোনো ট্রেড এগ্রিমেন্ট না, যে কোনো দেশে রুলস অফ অরিজিন এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে এইটা এটা এখনো খুব ইম্পর্টেন্ট, যদিও আমরা
সাইন করার পরেও এটা ইম্পর্টেন্ট এই কারণে যে পৃথিবীতে যা ট্রেডিং হয় এটা তো ধরেন যে ধাপে ধাপে হয়, একটা ধাপ থেকে আরেকটা ধাপে, আরেকটা ধাপ থেকে আরেকটা ধাপে। বাংলাদেশের ক্ষেত্রে রুলস অফ অরিজিন বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এই জিনিসটা বেশি প্রযোজ্য। রুলস অফ অরিজিনের ক্ষেত্রে কেন জাপান কেন এই বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছে, যেমন আমি যদি এখন বর্তমান সময়ে আমার এলডিসি হিসেবে আমি যদি চাইনিজ ফেব্রিক থেকে আপনার চাইনিজ ফেব্রিক থেকে যদি গার্মেন্ট তৈরি করে অন্য দেশে পাঠাই, এলডিসি হিসেবে কিন্তু আমি একটা এখানে ডিউটি ফেসিলিটি পাচ্ছি। কিন্তু আমি যখন ডেভেলপ হয়ে যাব বা ডেভেলপিং কান্ট্রি হয়ে যাব, তখন কিন্তু আমাকে কটন ইম্পোর্ট করতে হবে। কটন থেকে আমার লোকালি এখানে ফেব্রিক্স তৈরি করতে হবে, সেই ফেব্রিক্স থেকে তারপরে আমাকে এই গার্মেন্ট তৈরি করে এক্সপোর্ট করলে ওইখানে ফেসিলিটি পাওয়া যাবে। এই ধরনের যদি শর্ত দিয়ে দেয়, তো জাপান যে শর্তটা এই শর্তটা এখানে রাখে নাই, হ্যাঁ, এটা শিথিল করছে। এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক যে তাহলে এই সুযোগ সুবিধাটা যদি না পায় তাহলে আমি কেন একটা দেশের সাথে ইপিএ করতে যাব, আমাকে তো এই সুবিধা দিতেই হবে। আচ্ছা। এইটা শিথিল করছে একটা। আর আরেকটা হচ্ছে যে এখানে যে আমি যে প্রোডাক্টটা তৈরি করব সেই প্রোডাক্টে আমি কোন দেশের লেভেল ইউজ করব। আমি যদি বাংলাদেশে বাংলাদেশে থেকে জাপানিজ কোম্পানিতে আমি যদি শার্ট তৈরি করি, সেখানে যদি বলি যে মেড ইন জাপান, তাহলে তো এটা হলো না, রুলস অফ অরিজিন এখানে শিথিল হয় নাই। হ্যাঁ, ওইখানে এইটাই তারা এগ্রি করছে যে যদি জাপানিজ কোম্পানিতেও তৈরি হয় কিন্তু সেটা বাংলাদেশে হয়েছে, তো মেড ইন বাংলাদেশ বলতে হবে। হ্যাঁ, এইটাও এখানে একটা অংশ পার্ট। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে যে ধরো এমন তো আছে যারা ধরো জাপানিজ কোম্পানি আরো হয়তো আছে বা চাইনিজ কোম্পানি বা অন্য কোম্পানি, তারা এখানে প্রোডাক্ট করলো করে তারা তাদের নামে চালালো, এটা কি ইউজুয়াল প্র্যাকটিস না? এটা আহ, না, এখানে যদি এইখানে যদি সরকারি ভাবে এই চুক্তির সাথে যদি তাদের এটা এগ্রিমেন্ট থাকে যে না, তো আমরা এটা ভেরি ফ্লেক্সিবল, তো তাহলে এটা হুম। ইউজ করতে হবে, ইউজ করতে পারবে। কিন্তু যদি যদি চুক্তিতে এটা না থাকে তাহলে আবার এটা অন্যায় হবে। তখন আবার এটার আবার একটা ইয়ে আছে, এটাকে বলা হয় আপনার এইটা না না, আমি এইটা চুক্তির কথা বলছি না। নো, হ্যাঁ, আই এম নট টকিং অ্যাবাউট চুক্তি। আমি বলছি যে নর্মালি কি হয়, ধরো ইয়াং ওয়ান তারা হুম এখানে জিনিস বানায়, হুম বানিয়ে হুম কি তারা মেড ইন চায়না লিখে পাঠায় না মেড ইন বাংলাদেশ লিখে পাঠায়? মেড ইন বাংলাদেশ, ডেফিনেটলি মেড ইন বাংলাদেশ। আর তার হ্যাঁ, মানে এটা ইউজুয়াল প্র্যাকটিস। বাট ইউজুয়াল। কেউ যদি তাদের নামটা, দেশের নামটা ঢুকাতে চায় লাইক অরিজিন, হুম হুম তখন ওইটা প্রবলেমটা হবে। হুম, রাইট দ্যাট হ্যাজ রাইট। টু বি, আদারওয়াইজ এটাকে শিথিল করা হয়েছে আদারওয়াইজ যে এটা যে আপনার যে অন্য ইউএস। কটন নিয়ে তুমি তুমি অন্য কটন, ধরো ইউএস কটন নিয়ে তুমি হুম জাপান এক্সপোর্ট করলে, নো প্রবলেম, ইট উইল হুম, কনসিডার অ্যাজ বাংলাদেশি প্রোডাক্ট, রাইট? এরকম হ্যাঁ একটা রাইট। ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এইখানে কোনো সমস্যা হবে না। যেমন যদি এই রুলস এর ব্যত্যয় ঘটে, হ্যাঁ, হুম তাহলে হুম আপনার এটার একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে, যেমন মনে করেন যে ব্ল্যাক লিস্ট করার সিস্টেম আছে আমেরিকাতে। প্রতি বছরই ইউএসটিআর একটা লিস্ট পাবলিশ করে। এই লিস্টের আমি এই মুহূর্তে আমার নামটা মনে আসতেছে না, তারা একটা সার্ভে করে এবং অনেক বড় একটা লিস্ট তৈরি করে। আহ, এই লিস্টের মধ্যে কোন কোন দেশ থেকে এই ধরনের রুলস অফ অরিজিন ভায়োলেট করে লেভেল চেঞ্জ করে ওইসব রাইট দেশে পাঠায়। এইটা রাইট, আবার এগুলো ধরা পড়ছে কিছু। ধরা কিছু পড়ছে, ইন্ডিয়ার ক্ষেত্রেও ধরা পড়ছে, ধরা চায়নার পড়ছে। ক্ষেত্রে ধরা পড়ছে, এইটা হ্যাঁ আমি এই জানি। নামটা আমার এই মুহূর্তে মনে নাই, কিন্তু এইরকম একটা সিস্টেম আছে। না না, হুম, ইউর রাইট, ওরা ওইটা মনিটরিং হ্যাঁ, হয়, হ্যাঁ। এটা মনিটরিং রিপোর্টও থাকে, হয়েছে, হ্যাঁ অনেক রিপোর্টও রিপোর্ট হয়েছে। হয়েছে। তো এখন এইটা করবে, ধরা পড়লে ঝামেলা আছে। আরেকটা হুম হুম বলছিলেন যে G7 কান্ট্রি, অফকোর্স হুম। ইট ইজ এ ভেরি প্রেস্টিজিয়াস। আমি জানি না যে এই 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 এইটার কতটুকু সুযোগ সুবিধা আমরা নিতে পারবো।
বাট এটা হুম। আমি মনে করি যে এটা একটা বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট। বাংলাদেশ একটা এলডিসি হিসেবে আহ, প্রথমেই জাপানের মতো একটা দেশের সাথে এগ্রিমেন্ট সাইন করতে পেরেছে। এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা প্রেস্টিজিয়াস বিষয়, কারণ জাপান একই সাথে একটা উন্নত রাষ্ট্র এবং জি7 ভুক্ত দেশ। তো এটার এটার অর্থ হচ্ছে যে জাপান একটা এখন বাংলাদেশ যখন অন্য কোনো দেশের সাথে এইরকম বার্গেনিং করবে অথবা নেগোসিয়েশনে যাবে, সেটা এগ্রিমেন্ট হতে পারে, ট্রেড এগ্রিমেন্ট অথবা ইপিএ, সিইপিএ, অথবা যখন তখন এই বিষয়টা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় যে আমরা জাপানের সাথেও কিন্তু এরকম নেগোসিয়েশন করেছি। ফর এক্সাম্পল, রাইট। এটা বলা, হ্যাঁ, এটা বলা হয়ে থাকে যে জাপানি কারো পাসপোর্টে যদি জাপানিজ ইমিগ্রেশনের সিল থাকে, তাহলে তাকে সাধারণত অন্য দেশ ভিসা দিতে খুব বেশি একটা আহ, সমস্যা দ্বিধা ফেস করে করে না। না। হুম। হ্যাঁ, দ্বিধা করে না, দিয়ে দেয় এটা। যে ওরা কারণ করে। জাপানিজ ইমিগ্রেশন ইজ ভেরি টাইট ইমিগ্রেশন। তো জাপানের মতো একটা দেশের সাথে এরকম একটা এগ্রিমেন্ট সাইন করাটা ডেফিনেটলি একটা বাংলাদেশের জন্য ইমেজ ব্রাইটেনিং এর একটা ব্যাপার। আমি মনে করি যে এটা একটা ভালো করেছে হ্যাঁ, এখন। তা তো অবশ্যই। আমি এমনি একজনের লুৎফর সিদ্দিকী কার জানি শুনছিলাম একটা ইন্টারভিউতে, বলছিলেন যে অনেকগুলো ব্যাপার আছে যেগুলো তারা জানতে চায়। যে রাইট। এই এই ইভেন উনি যেটা বললেন যে আমরা প্রসেসে আছি এটা দেখিয়েছি হ্যাঁ, তাদেরকে, হ্যাঁ, যে হ্যাঁ, উই হ্যাভ স্টার্টেড দ্য প্রসেস, এখনো শুরু মানে হ্যাঁ, জায়গায় যাই নাই, বাট উই আর দেয়ার। এইভাবেও নাকি হ্যাঁ, হ্যাঁ, তারা কনভিন্স করেছে যে হ্যাঁ ঠিক আছে, দেখো উই হ্যাভ চেঞ্জ দিস হ্যাঁ, ইনস্টিটিউশনস, হ্যাঁ, দিজ আর দ্য ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড গভর্নেন্স মেকানিজম, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো হুম। যদি আমরা ঠিক না করতে পারি, তো এইগুলো নিয়ে কি কোনো কাজ হচ্ছে বাংলাদেশে? হচ্ছে তো বটেই। কেন আমি ওই দিন দেখলাম এই একজন নিয়ে, বললেন, আমি নামটা ভুলে গেছি, যে হ্যাঁ, গভর্নরের থাকা উচিত, বাংলাদেশ ব্যাংক গভর্নর যাতে আরো কন্টিনিউ করে, এরকম ব্যাপার স্যাপার হচ্ছে। এখন কি হ্যাঁ, এই যে বিডার চেয়ারম্যান এবং অন্যরা কি মানে কি হবে এই যে ট্রানজিশন যে হবে, এই যে মানে এর সাথে সাথে আরেকটা প্রশ্ন, এই যে আমেরিকা জাপান বড় বড় দেশের সাথে যে ট্রেড এগ্রিমেন্ট গুলা এখনই কেন হচ্ছে? আমি জানি আমেরিকাটা হচ্ছে কারণ দে ডোন্ট হ্যাভ এনি আদার টাইম, একটা প্রসেসিং ব্যাপার আছে। জাপানেরটা মানে বিফোর গোয়িং, যেখানে নাকি অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে হবে যারা পাওয়ারে আসবে তারা। তো এটা কি তোমার কোনো মানে, আমি বলছি না ইউ হ্যাভ টু টেল দিস, আহ, বাট তোমার কোনো আইডিয়া যদি হ্যাঁ, থাকে কেন হচ্ছে এরকম? না, না, এখানে ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলতে হয়, যেহেতু হুম। এটা ডিটেলসে না বললে আবার একটা ভুল রাইট, ভাবে ধারণা হবে। বিষয়টা আসতে পারে। দেখেন, জাপানের যে নেগোসিয়েশন বা জাপানের যে ডিপ্লোমেসি, এটি কিন্তু অন্য অন্য দেশ থেকে একটু ডিফারেন্ট অলওয়েজ। এই কারণ জাপানের যে কমিটমেন্ট, সেটা তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু কমিটমেন্ট দেয় বা কোনো এঙ্গেজমেন্টে জড়ায়। তো এই যে যেই যেই যেটা আপনার আমরা যে জাপানের সাথে ইপিএ সাইন করলাম, এটা কিন্তু 2023 সনের জুলাই মাসে এটা লঞ্চ করা হয়েছিল, 2023 সনে। আহ, ওকে। তখন জাপানের এবং ওই প্রোগ্রামটাও আমি কভার করেছিলাম। জাপানের যে ট্রেড কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার মিস্টার, আমি নাম এই মুহূর্তে নামটা ভুলে, জাপানিজ নাম তো হয়তো আচ্ছা। মনে রাখতে পারতেছি না। না ঠিক আছে, আহ, এনিওয়ে আহ, ডেজিগনেশন পেলেও হবে, হ্যাঁ। হ্যাঁ, সেটাই। তো উনি অ্যাটলিস্ট ঢাকায় মিনিস্টার। আসছিলেন। হ্যাঁ, রাইট। উনি 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 ঢাকায় আসছিলেন এবং বাংলাদেশের যে কমার্স মিনিস্টার ছিলেন মিস্টার টিপু মুন্সি তখনকার সময়ে, হুম। ওনারা হুম। একটা প্রোগ্রাম করেছিলেন সম্ভবত ইন্টারকন্টিনেন্টাল হোটেল অথবা সোনারগাঁ হোটেলে। তখন বলেছিলেন যে আমরা এই ধরনের ইপিএস সাইন করব। তখন আমরা অনেক হাসাহাসি করছিলাম যে এটা জাপানের সাথে কিভাবে এত অল্প সময়ের মধ্যে ইপিএস সাইন করবো। তখন আমরা জিজ্ঞেস করছিলাম যে তাহলে তোমরা যে ইপিএ করবা, এখনো তো তোমরা প্রসেস শুরু করো নাই, তো এটা তো ইপিএ করতে গেলে তো অনেক সময়ের ব্যাপার, আহ, 10 বছর 15 বছর লাগে। কয় না, আমরা অনেক দেশের সাথে ইপিএ করছি, তো তো বাংলাদেশের সাথে খুব বেশি সময় লাগবে না, কারণ আমরা তো এগুলি জানি সব। তখন আচ্ছা। ওই ঘোষণা দিছিল যে হাইয়েস্ট আমরা সময় নেব হলো 2025 সনের ডিসেম্বর পর্যন্ত।
ওকে। 2025 সনের ডিসেম্বর পর্যন্ত আমরা সময় নেব, তখনই বলছিল। তো আমরা তখন বললাম যে না, এটা তো ইম্পসিবল একটা ব্যাপার, কারণ সাধারণত আপনার একটা ইপিএ সাইন করতে গেলে অনেক লম্বা সময় লাগে। যেমন লাস্ট গত সপ্তাহে ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে একটা এগ্রিমেন্ট সাইন হয়েছে, ট্রেড এগ্রিমেন্ট, এটা 20 বছরের উপরে সময় লাগছে আপনার এটা নেগোসিয়েশনে। তো জাপান বলল যে না, আমরা এইটা বাংলাদেশ যদি রেডি থাকে তাহলে আমরা সর্বোচ্চ সময় নেব 2025 সনের ডিসেম্বর পর্যন্ত। তো ওদের কথা কিন্তু ঠিক, 2025 সনের ডিসেম্বর পর্যন্তই তারা সময় নিছে। ডিসেম্বরের যখন এটা ফাইনাল এগ্রিমেন্ট সাইন করার কথা, তখন জাপানের কি যেন একটা ইলেকশন ছিল, ও, যেই কারণে তারা ওই ডেটটাকে এক এক মাসও না, আরো কম সময় এক্সটেন্ড করছে, তো 2 সপ্তাহের মতো। তো 25শে ডিসেম্বরে ডিসেম্বর 25শে ডিসেম্বরে হওয়ার কথা ছিল, এটা 26শে জানুয়ারি ফেব্রুয়ারি 6 তারিখ, ফেব্রুয়ারি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 6 তারিখ। ফেব্রুয়ারি ছয় মানে তারিখ মাঝখানে হয়েছে। এক মাসের ভেতরেই তারা ওইটাকে এক ইমপ্লিমেন্ট মাসের করে ভিতরে তারা কিন্তু এই করে নাই, মানে তাদের যে কমিটমেন্ট, ডিলে তাদের করে নাই। খুব বেশি একটা দেরি হয় নাই। তো এটাকে এইভাবে বলা আমার মনে হয় ঠিক হবে না যে কেন এত তাড়াহুড়া করে হচ্ছে, কারণ এটা তো অলরেডি এইরকম শিডিউল করাই ছিল। এইখানে আহ, না, ওয়াই ডে মানে এই ডেটটা কি তখনই ফিক্স করে জাপান দিয়েছে, না বাংলাদেশ গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করে দিয়েছে? ও ও ডেফিনেটলি দুই পক্ষ নেগোসিয়েশন করেই এই ডেটটা ফিক্স করেছে। এবং এক্স্যাক্টলি। তখনকার সময় যে বাংলাদেশের কমার্স সেক্রেটারি ছিলেন তপন কান্তি ঘোষ, হুম। ওনাকে, হি ওয়াজ এ সিনিয়র কমার্স সেক্রেটারি, তখন ওনাকে আমরা বারবার প্রশ্ন করেছিলাম যে আপনারা কি পারবেন এই সময়, কয় না, ডেফিনেটলি আমরা এটা পারবো। কারণ হচ্ছে এইখানে জাপানের সিস্টেমটা হচ্ছে যে আপনার সবকিছু বাসায় কাজ করে ফেলে, বা আপনার নেগোসিয়েশন টেবিলে শুধু আয়সা আলোচনা করে আর সাইন করে, এইটা হলো তাদের একটা প্লাস পয়েন্ট। আচ্ছা কারণ তারা আচ্ছা আচ্ছা। অনেক দেশের সাথে নেগোসিয়েশন করে আসছে। তো এইটা তাদের আট আটটা নেগোসিয়েশন হয়েছে, আটটা মিটিং হয়েছে, আটটা মিটিং এ তারা এগুলি সব ঠিকঠাক করছে। তাহলে তো ঠিক। জিনিসটা দাঁড়ালো যে আহ, যেটা নাকি লুৎফর সিদ্দিকী বলছেন যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমাদের বা এই জাতীয় ইকোনমিক এগ্রিমেন্ট একমাত্র আমাদের মানে সার্ভাইভাল ইকোনমিক ডিসিশন হবে বা গোল হবে। এইটার ব্যাপারে তোমার অভিমত কি, যে তাহলে কি, ধরো এটা তো জাপান করতেই এত কাঠখড় পোড়াতে হচ্ছে বা হলো, আরো দেশগুলো প্রসেস কি আছে? যেমন আমরা জানি যে এর সাথেও করা হবে। হুম। এসে অফার দিয়েছিল, মানে নিউজ পেপারে যা দেখি আর কি, ডক্টর ইউনূসকে তারা অফার করেছে যে যেহেতু তারা রিসেন্টলি ইন্ডিয়ার সাথে ফ্রি ট্রেড, যেটা তুমি বললা 20 বছর, এখন এই এর সাথে কি বাংলাদেশের 20 বছর লাগবে? আহ, আপনার এইখানে আহ, যেই কথাটা বলা হয়েছে যে বাংলাদেশের ফিউচারে বিজনেস করতে হলে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইজ দা, এটা আমাকে করতেই হবে, এটা কথাটা সত্যি। এটা উনি না, উনি আচ্ছা। সবাই বলে এটা। হুম। সবাই হুম। বলে। কারণ হচ্ছে, একটা উদাহরণ দিলে আপনার বিষয়টা খুব ভালো পরিষ্কার হবে, এটা আগেও বলেছি যে আমার যা এক্সপোর্ট হয়, আমার বাংলাদেশ থেকে যা এক্সপোর্ট হয়, এর 73%ই হচ্ছে এলডিসির মাধ্যমে হয়। অর্থাৎ আমি হুম। এলডিসি বলে এই সুবিধাটা পাচ্ছি, ফ্রি, জিরো ডিউটিতে পাঠাতে পাচ্ছে। হুম। তো এখন আমি যখন এলডিসি থাকবো না, তখন আমাকে তো ওই 73 টাকা, 100 টাকার মধ্যে তো 73 টাকা যেটা, এটা তো বিপদের মধ্যে পড়বে আমার। এটা তো আমি যেহেতু অফকোর্স। যেহেতু আমি জিরো ডিউটি পাবো না, তো সেইখানে তো আহ, আহ, আমার এই 73 টাকাই বিপদের মধ্যে পড়বে। 73 টাকা তো পড়বেই, উল্টা আরো যে বাকি কত টাকা থাকে, 27 টাকা থাকে, সেইটাও বিপদে পড়বে। আহ, আহ, তখন তো আমার সারা হ্যাঁ। ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমাকে যদি এই মার্কেটটা ধরে রাখতে হয়, আমাকে তো অবশ্যই মেজর যেসব ট্রেডিং পার্টনার, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, ইউএসএ, তাদের সাথে তো আমাকে এগ্রিমেন্টে যেতেই হবে ওই মার্কেটটি হুম। রিটেন করার জন্য। তো এই জন্যই জাপান হচ্ছে একটা শুরু,
মানে আমার শুরু করলাম একটা দেশের সাথে, এখন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যারা বিজনেস করেন, বাংলাদেশি বিজনেসম্যান এবং ইউরোপিয়ান বিজনেসম্যান, এবং আপনি জানেন যে ইউরোপিয়ান যারা রিটেইলার এন্ড ব্র্যান্ডস আছে, বড় বড় ব্র্যান্ডস, H&M, তারপরে জারা, তারপরে হচ্ছে ইন্ডিটেক্স, তাদেরও একটা কিন্তু চিন্তা ভাবনা আছে যে পুশ করছে সরকারকে, আবার ওই দিক থেকে ইউরোপিয়ান ইউনিয়নকে পুশ করছে যে না ঠিক আছে তোমরা একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মতো যাও, একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট করো। এইটা হয়তো এত বছর লাগবে না, কারণ হচ্ছে আপনার বাংলাদেশের ক্ষেত্রে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে খুব বেশি আমার ডাইভার্সিফাইড প্রোডাক্ট নাই, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই গার্মেন্টের উপর নির্ভরশীল। সো আমরা যখন নেগোসিয়েশনে বসি তখন সাধারণত এই দিকটাকেই বেশি প্রাধান্য দেই, যে আমার এই সুবিধাটা দিতে হবে, এই সুবিধাটা। তারাও চায় যে সস্তায় তো জিনিস সবাই কিনতে চায়, যদি ফ্রি এগ্রিমেন্ট না করে তাহলে কিন্তু তারাও বিপদে পড়বে। এই জন্য হয়তো এই সরকার পারবে না, পরবর্তী সরকার আইসেও কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা তৈরি করতে হবে। আমরা হয়তো ব্যবসাটা বেশি কম্পিটিটিভ হবে না বাংলাদেশের। আমি আরেকটা বিষয়, হ্যাঁ আরেকটা বিষয় আমি এখানে একটু উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে জাপানের বিষয়ে। জাপানের বিষয়টা হচ্ছে এখানে জাপান একটা, জাপান তো উন্নত রাষ্ট্র, ডেভেলপড কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে এলডিসি কান্ট্রি। সো নিয়ম হচ্ছে যে আপনি যখন একটা উন্নত দেশ যখন একটা এলডিসি দের সাথে এগ্রিমেন্ট করবে এই ধরনের, তখন আপনি যদি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ চিন্তা করেন, তাহলে অবশ্যই অ্যাডভান্টেজের পাল্লাটা এলডিসির পক্ষে যাইতে হবে, কারণ সে তো দুর্বল। নিয়ম তো হচ্ছে যে দুর্বলকে আমি সাহায্য করব, এটা হলো ট্রেডিং এর নিয়ম। দুর্বলকে আমি, হ্যাঁ নর্মস। এখন এখানে কিন্তু জাপানিজরা এই জিনিসটা খুব ভালো শো করেছে আমি বলবো। বাংলাদেশের ক্ষেত্রে তারা আপনার 7,400-র মতো প্রোডাক্টের ডিউটি ফ্রি ফ্যাসিলিটি দিছে। বাংলাদেশে কি এত প্রোডাক্ট আছে? নাই, কিন্তু তারা তো দিয়ে রাখছে, বলছে যে না তোমরা হয়তো ভবিষ্যতে আরো ভালো ডেভেলপ করতে পারো, অসম্ভব কিছু না, তো হইতেও পারে। বাংলাদেশ তো এখন ইমার্জিং। তো এছাড়া তো মনে হয় হিউম্যান রিসোর্স নিবে তারা, না? হিউম্যান রিসোর্স যেমন সিং এর ব্যাপারে শুনেছি, হ্যাঁ নেবে, সেটা ডক্টর ইউনূস বলে আসছিলেন। রাইট রাইট। এখন এই যে 7,400-র মতো প্রোডাক্ট, এর মধ্যে গার্মেন্ট আছে কিন্তু, হ্যাঁ গার্মেন্ট আছে, গার্মেন্ট প্রথম দিন থেকেই কিন্তু এই সুবিধা পাবে জাপানিজ মার্কেটে। তো এখন তাহলে আমরা জাপানিজদের কয়টা প্রোডাক্ট আমরা দিচ্ছি, যে খুব তো বেশি নয়, 1000-এর মতো প্রোডাক্ট হবে এরকম। হ্যাঁ, তো এইখানে আরেকটা কথা আছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জাপানের বিষয়ে তো অনেক কথা বলতে হয়, একটু কষ্ট করে শুনতে হবে আপনাকে, যেহেতু 1971 এর পরে দেখবেন যে অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, যেটা ওডিএ যেটা বলে, এটা সব থেকে বেশি কিন্তু দিয়েছে জাপান। কেন দিয়েছে? ওই রাস্তাঘাট এগুলি একটু তৈরি করার জন্য। এইটা দেওয়ার অর্থ হচ্ছে কিন্তু একটা ভিতরের উদ্দেশ্য আছে, যেহেতু জাপান গাড়ির ব্যবসা করে, তাদের একটু গাড়ি টাড়ি বিক্রি বাড়লো আর কি এখানে। হ্যাঁ, তো এখানে একটা কথা আমার কাছে, যে এই জাপানের বিষয়টা যেহেতু আসছে, তো সেখানে নেগোসিয়েশনের মধ্যে আমরা কিন্তু জাপানিজ গাড়িকে আমরা ডিউটি ফ্রি ফ্যাসিলিটি দিচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। তো যেই মূল কনসার্নের জায়গাটা বাংলাদেশে, যেই জায়গাটা ছিল যে জাপানকে তো আমরা অনেক কিছু ফ্যাসিলিটি দিচ্ছি, তো জাপানিজ গাড়ি দিয়ে তো দেশ ভরে যাবে, বিষয়টা ঠিক সেই রকম না। বিষয়টা হচ্ছে জাপানিজ যে গাড়ি, সেই গাড়িকে আমরা ডিউটি ফ্রি ফ্যাসিলিটি দিচ্ছি না, জাপানের যে গাড়ি আছে সেটা ডিউটি থাকছে। এইখানে একটা বাংলাদেশের মানুষের জন্য আমি বলবো, যারা নেগোসিয়েশন করেছেন তাদেরকে আমি একটু ধন্যবাদই দিতে চাই, এইভাবে যে যেহেতু জাপান গাড়ি শিল্পে খুব উন্নত,
আহ, সব দেশেই তো কম বেশি ওদের বেশ অনেক দেশেই ওদের কম বেশি গাড়ি সেক্টরে বা স্পেয়ার পার্টস এ ইনভেস্টমেন্ট আছে, হ্যাঁ। তো বাংলাদেশের টার্গেট ছিল জাপানের যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি সেটা যাতে এখানে আইসা ইনভেস্ট করে। তো প্রোডাকশন করে। ধারণা, হ্যাঁ, ধারণা করা হচ্ছে যেহেতু আপনার এইখানে আহ গাড়িকে আমরা ডিউটি ফ্রি ফেসিলিটি দিচ্ছি না, তো জাপানিজরা এখানে এসে তাদের প্লান্ট তৈরি করবে গাড়ির, বা আচ্ছা। বা স্পেয়ার পার্টস এর প্লান্ট তৈরি করতে করার সম্ভাবনা, ইনভেস্টমেন্ট এখানে করবে। সো যার ফলে হবে কি যে যে বাংলাদেশে একটা জাপানিজ ইনভেস্টমেন্টের একটা সুযোগও কিন্তু তৈরি হলো আর কি, আমি বলবো আর কি। এটা এইটা একটা একটা গেল। আরেকটা জিনিস হলো যে আপনার আহ, বাংলাদেশ সরকার অনেকগুলো স্পেশাল ইকোনমিক জোন, কান্ট্রি স্পেসিফিক স্পেশাল ইকোনমিক জোন দিয়েছে, এর মধ্যে জাপানও ছিল। তো অনেকগুলো হুম। দেশের মধ্যে একমাত্র জাপানই একটা দেশ যারা হলো এটা ইমপ্লিমেন্ট করেছে। আপনি জানেন যে 2,500 আছে, নারায়ণগঞ্জের 2,500 তাদের হুম। হুম। যে হুম। স্পেশাল ইকোনমিক জোন সেটা চালু করেছে অলরেডি, কিছু কিছু কোম্পানি আসছে জাপানের। তো জাপানে আপনার ভেরি ইন্টারেস্টিং, আমি মনে করি যে এশিয়ার মধ্যে জাপানিজদেরকে এখানে আনতে পেরাটা একটা খুব ভালো একটা ডিসিশন। কারণ জাপানে আপনার 2008 সনে জাপানিজ গভর্নমেন্ট একটা স্কিম চালু করে, স্কিম না পলিসি নেই, চায়না প্লাস ওয়ান পলিসি। চায়না হুম। প্লাস ওয়ান পলিসি হচ্ছে আপনার আহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান যখন উন্নত হইতে শুরু করে, তখন চায়নাতে তারা প্রচুর ইনভেস্ট করে, ছোট বড় মাঝারি অনেক মাইক্রো অনেক ইনভেস্ট করে। সেই ইনভেস্টমেন্টের পরিমাণ বলতে পারেন যে $60 বিলিয়ন, $60 বিলিয়ন উপরে জাপানিজ ইনভেস্টমেন্ট ইন চায়না। তো এখন তারা এই ইনভেস্টমেন্টটাকে কোথায় নিয়ে যাবে? তারা এখন এখানে চাচ্ছে যে চায়না থেকে ইনভেস্টমেন্ট বিভিন্ন দেশে নিয়ে যেতে, ফর এক্সাম্পল থাইল্যান্ডে, ভিয়েতনামে, ইন্দোনেশিয়া, এবং আহ, যে জাপানিজদের যে এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন জেট্রো, তারা একটা সার্ভে করেছিল, সেই সার্ভেতে বলা হয়েছে যে বাংলাদেশকে তারা প্রেফারেন্স দিচ্ছে এই এই রিলোকেশনের জন্য। তো এবং তারা বাংলাদেশে যেসব জাপানিজ মিল বা জাপানিজ কোম্পানি আছে তারা এখানে এক্সপান্ডও করতে চায়। যেমন মনে করেন 10 বছর আগে এই দেশে প্রায় 150 জাপানিজ কোম্পানি ছিল, আর এখন এই এই সংখ্যা বাড়াইছে বা বেড়ে দাঁড়াইছিল 330 এর উপরে। সো তারা বাংলাদেশকে খুব প্রেফারেন্স দিচ্ছে এই ইনভেস্টমেন্টের জন্য। তো এই সুযোগটা বাংলাদেশের নেওয়া উচিত। এবং যে আপনার 2,500 যে জাপানিজ ইকোনমিক জোন করা হয়েছে, সেই জোনের মাধ্যমেই তারা কিন্তু এখানে একটা বড় ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা করছে। তারা একটা কথা সবসময় বলে যে বাংলাদেশের সাথে মেজর কোনো মেজর কোনো ইকোনমিক এগ্রিমেন্ট নাই যেটার আন্ডারে জাপানিজরা এখানে ইনভেস্টমেন্ট করতে পারে। যেহেতু ও। এখন একটা ইপিএ সাইন করা হয়েছে, সো এই ইপি এর আন্ডারে হয়তো তারা আহ, আসতে পারে। এখন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে, আমি কনক্লুশনে আসতেছি, আপনার সাথে কথা জমে উঠছিল, হয়তো বা আরো অন্য আরেকদিন অনেক কথা বলা যাবে। যাই যে হোক না, তুমি জানো তো ব্যাপারগুলো, হ্যাঁ, সেই জন্যই জমে উঠছে, বলো। সেটাই, থ্যাংক ইউ। তো এখন কথা হচ্ছে যে আমি এই যে কান্ট্রি, একটা দেশে জাপান আমাকে এত সুযোগ সুবিধা দিল, আমি যদি এই সুযোগ সুবিধা ব্যবহার না করতে পারি, এটা তো তাদের কোনো ব্যর্থতা না, তাই না? এটা তো আমার ব্যর্থতা। হুম। এখন আপনি আমাকে সুযোগ সুবিধা দিয়ে রাখছেন, আমি যদি সুযোগ সুবিধা কাজে না লাগাতে পারি, তাহলে তো এটা আমার ব্যর্থতা, তাই না? কিন্তু জাপান তো আর বসে থাকবে না। জাপান তো তার, যেহেতু মিউচুয়াল এবং বাইলেটারাল এগ্রিমেন্ট, সো জাপান তো তার ক্যাপাসিটি আছে, সে তো সুযোগ সুবিধা কাজে লাগাবে, এটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা। তো আমার আমার ধারণা অনেকে হয়তো মনে কষ্ট পাইতে পারে যে জাপানের সাথে আমরা এত বড় একটা এগ্রিমেন্টে গেলাম,
এখন জাপান তো আমাদের অনেক সুযোগ সুবিধা কাজে লাগাচ্ছে, আমরা তো সুযোগ সুবিধা কাজে লাগাতে পারতেছি না। এটা আসলে কারোরই দোষ না, এটা হইতেই পারে। এটা একটা পর্যায়ে হয়তো দেখা যাবে যে আমরাও অনেক ভালো করতেছি, কোনো কোনো প্রোডাক্টে আমরা ভালো করতেছি, কোনো কোনো প্রোডাক্টে জাপান ভালো করতেছে। বায়োলেটারাল ট্রেডে এইটাই হয়, এটাই স্বাভাবিক। না, আমরা সেটা তো ঠিক আছে। এখন হ্যাঁ, এখন তোমার যেই আমরা শেষ করব। জি আমরা আবারও তোমার সাথে কথা বলবো, আমাদের আরেকটা জি প্রোগ্রাম আসছে, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ট্রেড এগ্রিমেন্ট। ওইটা জি কি জি হয় দেখার পরে ওইটা তুমি একটু যদি আমাদেরকে সময় দাও, উইল বি ভেরি থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ কারণ সো ওইখানেও মাচ। কিছু অনেক কোয়েশ্চেন আছে, অনেক প্রশ্ন থাকে, মানুষের বোঝার প্রবলেম আছে। তো যেটা হচ্ছে যে এই যে এখন ট্রেড হলো, ডিল হলো, বা হচ্ছে বা হবে, এখন এইটা যেই আমরা যে একটা পলিটিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাকিং দেখি, যে সবাই বলছে ব্যুরোক্রেটরা কিছু করতে চায় না, তারা কোনো সবকিছু আটকে রেখেছে, প্রত্যেকটা উপদেষ্টাই মোটামুটি কমপ্লেন করে যাচ্ছে যাওয়ার আগে। তো আহ, এটা কিভাবে মানে এটা কি মানে ধরো এরাই এই উপদেষ্টারা পারছে না, এরপরে যে গভর্নমেন্টে চালাবে তারাও পারবে না, মানে এই তো চলতেই থাকবে। এটা তো একটা আহ অন্তরায় বাংলাদেশের এগোনোর কারণে। ওই যে তুমি যেটা বললা যে আমরা নিচ্ছি না সুযোগ। হ্যাঁ, এইটা হাউ হচ্ছে টু চেঞ্জ ইট? আপনার ইনফ্যাক্ট আপনার আহ, বাংলাদেশের যে সব দেশেই ব্যুরোক্রেট তো থাকতেই হবে। ব্যুরোক্রেট হয়তো বা পছন্দ না হইতে পারে, কিন্তু অস্বীকার তো করা যাবে না, ব্যুরোক্রেসি তো হুম, হুম, থাকতেই হবে। হুম, হুম, তো এখন আহ, আপনার বাংলাদেশের ক্ষেত্রে আহ, দেখেন যে কতগুলি বিষয়, ইন্টারনাল ডোমেস্টিক প্রবলেম এন্ড চ্যালেঞ্জেস গুলি কি আছে দেখেন। একটা দেশের সাথে নেগোসিয়েশন করা কিন্তু কম কথা না, অনেক 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 বড় ব্যাপার। এবং সেটা যদি ট্রেডের মতো ইস্যু হয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে কত 55 বছর হলো, তাই না? তো 55 বছর যদি স্বাধীন হয়ে থাকে, বাংলাদেশের যে আপনার ট্রেড নেগোসিয়েশন ক্যাপাসিটি, সেই ট্রেড নেগোসিয়েশন ক্যাপাসিটি কিন্তু ওই রকম ভাবে গ্রো করে নাই। কারণ আমরা ওই ধরনের ক্যাপাসিটি তৈরি করি নাই, আর গ্রুমিংও করি নাই অফিসারদের। যেমন সাধারণত আপনার যখন ট্রেড বিষয়ে কথাবার্তা আসে, তখন আপনার আসে হলো কমার্স মিনিস্ট্রি। এখন কমার্স মিনিস্ট্রিতে যারা ব্যুরোক্রেট হিসেবে আসেন, তাদেরকে হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, সর্বোচ্চ 3 বছর তাকে এখানে রাখা হয়, পরবর্তীতে অন্য কোনো মিনিস্ট্রিতে পাঠিয়ে দেওয়া হয়। তো এখন একটা লোক যদি, একটা অফিসার যখন সে নিজেকে গ্রুমিং করে নেগোসিয়েটর হিসেবে, তখন দেখা গেল যে তাকে অন্য হয়তো বা হোম মিনিস্ট্রিতে ট্রান্সফার করা হলো, অথবা আপনার অন্য যে কোনো একটা মিনিস্ট্রিতে তাকে ট্রান্সফার করা হলো। তো সেই ট্রান্সফার করার ফলে আমি তো তাকে হারালাম এখান থেকে, সে আমার নেগোসিয়েশন আর হলো না। এইবার দেখলাম, এইবারই প্রথম এই জিনিসটা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে, যে কমার্স মিনিস্ট্রির আন্ডারে একটা সেল করা হয়েছে। এই সেলের আন্ডারে নেগোসিয়েশন ক্যাপাসিটি বিল্ডিং তৈরি করা হয়েছে, নেগোসিয়েশন টিম তৈরি করা হয়েছে, নট অনলি ফ্রম দ্য কমার্স মিনিস্ট্রি। এটা কমার্স মিনিস্ট্রি হয়তো লিড দিবে, কিন্তু ইন্টার মিনিস্ট্রিয়াল সবগুলো মিনিস্ট্রি থেকে ভালো ভালো অফিসার যারা আছে, তাদেরকে নিয়ে একটা টিম করা হয়েছে। তারা বিভিন্ন দেশের সাথে যখন এরকম ট্রেড নেগোসিয়েশন হবে অথবা যে কোনো নেগোসিয়েশন হবে, তারা এটাতে নেগোসিয়েশনে পার্টিসিপেট করবে। যার ফলে হবে কি, যে আমি যে একটা স্কিল তৈরি করলাম, এটা একটা ইনটেক থেকে যাবে, এবং সেটাকে আমি সময়ের মতো সময়ে সময়ে একটা ব্যবহার করতে পারবো, হুইচ ইজ ভেরি গুড আইডিয়া। আই আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। এবং অন্যান্য দেশে কিন্তু তাই আছে। যেমন আপনি যদি সিভিল ব্যুরোক্রেসি থেকে আসছে, ব্রিটেন থেকে আসছে, তারাও কিন্তু এই ধরনের সিভিল ব্যুরোক্রেসিতে এক্সপার্টাইজ গ্রো করে। ইন্ডিয়াতেও ঠিক তাই আছে। তো তারা কিন্তু দেখবেন যে যখন বড় বড় নেগোসিয়েশন করে, ওই টিম গিয়ে কাজ করে। সরকার চেঞ্জ হইতে পারে, সেটা স্বাভাবিক, কিন্তু হুম, ওই হুম, যে টিম থাকে, সেই টিমের এক্সপার্টাইজটাকে তখন কাজে লাগায়। বাংলাদেশে এই জিনিসটা কিন্তু আগে ছিল না। এইবারই দেখলাম যে তারা একটা আলাদা টিম করেছে, সেই টিমের তারা কিন্তু নেগোসিয়েশন করতেছে। এবং ইন্টারেস্টিংলি এই টিমের কিন্তু ইউজ বা ব্যবহার আমরা এই ইউএস এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। যেমন
আপনার এই যে ইউএস এর সাথে যে আগামীকাল যে এগ্রিমেন্টে সাইন হতে যাচ্ছে, সেই সাইন কিন্তু হাইব্রিড সাইন হবে। হাইব্রিড মানে হচ্ছে যে আহ, আমার দেশের যে কমার্স অ্যাডভাইজার আছেন এবং কমার্স সেক্রেটারি আছেন, ওনারা কিন্তু যাবেন না, ওনারা অনলাইনে ভার্চুয়ালি জয়েন করবেন। আবার কিছু হুম। কিছু অফিসার আছে ঢাকা থেকে অলরেডি ওয়াশিংটনে আছেন, কিছু ডকুমেন্ট নিয়ে তারা ওইখানে উপস্থিত থাকবেন, ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন ওয়াশিংটনে, যেহেতু সাইন হবে। তার মানে হচ্ছে যে আমার যে টিমটা তৈরি করেছিলাম, ওই টিমের কিছু পার্ট আমি অলরেডি ইউএসএ তে ডেপ্লয় করে রেখেছি। আর দিস ইজ ভেরি আমি দিস ইজ ভেরি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, যেটা হয় আর কি ফেসবুকে, বুঝে না বুঝে কিভাবে করে, যে কেন তাহলে আর সাইন করে কি হলো। এই যে আধুনিক কালের যেই মনস্তত্ত্ব, হ্যাঁ, গভর্নমেন্টের যে আমেরিকান গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের যেই আন্ডারস্ট্যান্ডিং, সেটা এই যে আধুনিক সোশ্যাল মিডিয়ার লোকজন বোঝে না। মানে তারা অনেক নিচের লেভেলে আছে আর কি, সোশ্যাল মিডিয়া চালায়। আর এই যে যেমন আমার মনে আছে, আমি ইউএনডিপি তে কাজ করতাম অ্যান্টি কারাপশন ক্যাম্পেইনের একটা প্রজেক্টে, ক্যাম্পেইন ম্যানেজার। তো তখন ওই একটা মানে তখন ইউএনডিপি তেও একজন আমার বিবিসি থেকে একজন ট্রেনার আসলো। আহ, উনি উনি জমা দিলেন হচ্ছে ওনার ওই টিকিট। এখন আচ্ছা আচ্ছা, আমি প্রবলেমে পড়ে গেছি ইউএনডিপি অ্যাডমিনিস্ট্রেশনে, যে এটা আবার কি, মানে উই নিড এ টিকেট, মানে ওই যে যেটা ছাপানো। হ্যাঁ তো হ্যাঁ 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 অটোমেটিক পৃথিবী এগিয়ে গেছে, কিন্তু ইভেন ইউএনডিপি অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ হ্যাঁ দে দে আর নট। পরে আমাকে অনেক হ্যাঁ ঝামেলা, কারণ আমার টিকিটটা কি আমার পয়সা থেকে যাই হোক, হোয়াট এভার ইট ইজ। তো এটা খুব হ্যাঁ ইন্টারেস্টিং, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। তো হ্যাঁ, এটা দিয়ে রাইট শেষ রাইট, করবো, এবং আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু ইউ অ্যাগেইন আফটার ওকে, টুমরো। হোয়াট জি, হ্যাপেন? Please help our audience and viewers to understand these sorts থ্যাংক of ইউ, মানে এই যে মিথ বা এই যে না বুঝে কথা বলা বা অতিরিক্ত বোঝা, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ঠিক থ্যাংক আছে, ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ মেধা, আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ নিউজের দর্শকদেরকে, এবং আমরা আবারও তোমাকে পাচ্ছি ওই আশায়। আপনারাও থাকবেন আমাদের সাথে। ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকবেন।